walking alone, the streets are empty. The only বিন্দুর ছেলে পর্ব ৭। নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা ও অমূল্য ব্যতীত আর সকলেই আসিয়াছিল। বাহির হইতে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি হইতে তাহার বাপ মা, তাহাদের দাস দাসী প্রভৃতিতে সমস্ত গৃহ পরিপূর্ণ হইয়া গিয়াছিল। এখানে আসিবার দিনটাতে শুধু বিন্দুকে কিছু বিমানা দেখা দিয়াছিল, কিন্তু পরদিন হইতে সে ভাব কাটিয়া গেল। রাগ পড়িলেই অন্নপূর্ণা আসিবেন, ইহাতে বিন্দুর লেশমাত্র সংশয় ছিল না। এখানে পূজা দিয়া লোকজন খাওয়াতে হইবে, সে তাহারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হইয়া পড়িল। বিন্দুর বাপ জিজ্ঞাসা করিলেন, মা, তোর ছেলেকে দেখছি না যে? বিন্দু সংক্ষেপে কহিল, সেও বাড়িতে আছে। মা প্রশ্ন করিলেন, তোর যা বুঝি আসতে পারলেন না? বিন্দু কহিল, না। তিনি নিজেই তখন বলিলেন, সবাই এলে ও বাড়িতে বা থাকে কে? পৈতৃক ভিটে বন্ধ করেও তো রাখা চলে না। বিন্দু চুপ করিয়া কাজে চলিয়া গেল। যাদবে কয়দিন প্রত্যহ সন্ধ্যার সময় একবার করিয়া বাহিরে আসিয়া বসিতেন, কথাবার্তা বলিয়া সংবাদ লইয়া ফিরিয়া যাইতেন, কিন্তু ভিতরে ঢুকিতেন না। গৃহপূজার পূর্বে রাত্রে তিনি ভিতরে ঢুকিয়া এলোকেশীকে ডাকিয়া তত্ত্ব লইতেছিলেন। বিন্দু জানিতে পারিয়া আড়ালে দাঁড়াইয়া শুনিতে লাগিল। পিতার অধিকেই ভাসুরের কাছে ছেলেবেলা হইতে সেদিন পর্যন্ত সে কত আদর পাইয়াছে, কত স্নেহের ডাক শুনাইয়াছে। যাদব মা বলিয়া ডাকিতেন, কোনোদিনও বৌমা পর্যন্ত বলেন নাই। এই ভাসুরের কাছে জায়ের সহিত কলহ করিয়া কত নালিশ করিয়াছে, কোনোটি তাহার কোনোদিনও উপেক্ষিত হয় নাই। আজ তাহার কাছেও অপরিসীম লজ্জার বিন্দুর কণ্ঠরোধ হয়ে গেছে। যাদব চলিয়া গেলেন। সে নির্ভীতে ঘরের মধ্যে মুখে আঁচল বুজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। চারিদিকে লোক পাছে কেহ শুনিতে পায়। পরদিন সকালবেলা বিন্দু স্বামীকে ডাকাইয়া আনিয়া বলিল, বেলা হচ্ছে, পুরুত বসে আছেন, বর ঠাকুর এখনো তো এলেন না। মাধব বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তিনি কেন? বিন্দু ততোধিক বিস্মিত হইয়া বলিল, তিনি কেন? তিনি ছাড়া এসব করবে কে? মাধব বলিল, হয় আমি, না হয় ভগ্নিপতি প্রিয়বাবু করবেন। দাদা আসতে পারবেন না। বিন্দু ক্রুদ্ধ হইয়া বলিল, আসতে পারবেন না বললেই হলো? তিনি থাকতে কি কারো অধিকার আছে? না না না, সে হবে না। তিনি ছাড়া আমি কাউকে কিছু করতে দেব না। মাধব বলিল, তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছেন। এ সমস্ত বড় গিন্নির মতলব, তাহলে সেও আসবে না দেখছি। বলিয়া বিন্দু কাঁদো কাঁদো হইয়া চলিয়া গেল। তাহার কাছে পূজা অর্চনা, উৎসব আয়োজন, খাওয়া দাওয়া সমস্তটাই এক মুহূর্তে একেবারে মিথ্যা হইয়া গেল। 3 দিন ধরিয়া অনুক্ষণ সে এই চিন্তাই করিয়াছে, আজ বর ঠাকুর আসবে, দিদি আসবে, অমূল্য আসবে। আজিকার সমস্ত দিনব্যাপী কাজকর্মে সে যে মনে মনে তাহার ওপর কতখানি নির্ভর করিয়া নিশ্চিত হয়ে বসিয়াছিল, সে কথা সে ছাড়া আর কেহই জানিত না। স্বামীর একটা কথায় সে সমস্ত মরীচিকার মতো অন্তর্ধান হইয়া যাইবা মাত্রই উৎসবের বিরাট পণ্ডশ্রম পাষাণের মতো তাহার বুকের উপর চাপিয়া বসিল। এলোকেশী আসিয়া বলিলেন, ভাড়ার চাবিটা একবার দাও, ছোট বউ ময়রা সন্দেশ নিয়ে এসেছে। বিন্দু ক্লান্তভাবে বলিল, ওইখানে কোথাও এখন রাখো ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখবো বউ? কাকে টাকে মুখ দেবে যে? তবে ফেলে দাও গে বলিয়া বিন্দু অন্যত্র চলিয়া গেল। পিসিমা আসিয়া বলিলেন, হ্যাঁ বিন্দু, এবেলা কতখানি ময়দা মাখবে, একবার যদি দেখিয়ে দিতিস। বিন্দু মুখ ভার করিয়া বলিল, কতখানি মাখবে তার আমি কি জানি? তোমরা গিন্নি বানি, তোমরাই জানো না। পিসিমা অবাক হয়ে বলিলেন, শোনো কথা, কত লোক তোদের এবেলা খাবে আমি তার কি জানি? বিন্দু রাগিয়া বলিল, তবে বলো গে ওকে। সে ছিল দিদি। অমূল্য ধনের পৈতের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলে, তাই একবার বলেনি, ছোট বউ ওটা করগে, সেটা দেখগে। তার একটা হাড়ের যা যোগ্যতা এই বাড়ির সমস্ত লোকের তা নেই। বলিয়া আর একটা ঘরে চলিয়া গেল। কদম আসিয়া জিজ্ঞাসা করিল, দিদি, জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো? তাহার কথা শেষ হইবার পূর্বে বিন্দু চেঁচাইয়া উঠিল, খেয়ে ফেল আমাকে, তোরা খেয়ে ফেল, যা দূর হো সামনে থেকে। কদম ব্যস্তে পলায়ন করিল। খানিক পরে মাধব আসিয়া কয়েকবার ডাকাডাকি করিয়া বলিল, ও গো, শুনতে পাচ্ছ? বিন্দু কাছে সরিয়া আসিয়া ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল, পাচ্ছি না, আমি পারবো না, পারবো না, পারবো না। হলো?
মাধব অবাক হয়ে চাহিয়া রহিল। বিন্দু বলিল, কি করবে? আমার গলায় ফাঁসি দেবে? না হয় তাই দাও বলিয়া কাঁদিয়া দ্রুত পদে সরিয়া গেল। বেলা বাড়িয়া উঠিতে লাগিল। বিন্দু বিনা কাজে ছটফট করিয়া এঘর ওঘর করিয়া কেবলই লোকের দোষ ধরিয়া বেড়াইতে লাগিল। কে তাড়াতাড়ি পথের ওপর কতগুলো বাসন রাখিয়া দিয়াছিল, বিন্দু টান মারিয়া সেগুলো উঠোনের ওপর ফেলিয়া দিয়া কি করিয়া কাজ করিতে হয় শিখিয়া দিল। কার ভিজা কাপড় শুকাইতেছিল, উড়িয়া তাহার গায়ে লাফিবার মাত্র টানিয়া খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া কি করিয়া কাপড় শুকাইতে হয় বুঝাইয়া দিল। যে কেউ তাহার সামনে পড়িল, সেই সব হয়ে পাশ কাটাইয়া দাঁড়াইল। পুরোহিত বেচারা নিজে ভিতরে আসিয়া বললেন, তাই তো, বেলা বাড়তে লাগলো, কোনো বিলি ব্যবস্থাই দেখিনে। বিন্দু আড়ালে দাঁড়াইয়া করিয়া জবাব দিল, কাজকর্মের বাড়িতে বেলায় একটু হয় বলিয়া আর একটা বাসন পা দিয়া ছুঁড়ে ফেলিয়া দিয়া আর একটা ঘরের মেঝের ওপর নির্জীবের মতো বসিয়া রহিল। মিনিট 10 পরে হঠাৎ তাহার কানে একটা পরিচিত কণ্ঠের শব্দ যাইবা মাত্র সে ধরফর করিয়া উঠিয়া দাঁড়ায় দরজা দিয়া মুখ বাড়াইয়া দেখিল অন্নপূর্ণা আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইলেন। বিন্দু দুঃখে অভিমানে কান্দিয়া ফেলিল। চোখ মুছিয়া সশব্দে সম্মুখে আসিয়া গলায় আঁচল দিয়া হাত জোর করিয়া বলিল, বেলা 10টা 11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় তো তাই না হয় বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দাও বলিয়া চাবির গোছাটা ঝনাত করিয়া তাহার পায়ের নিচে ফেলিয়া দিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া মাটির ওপর লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলিয়া লইবার দৌড় খুলিয়া ভাড়ে গিয়া ঢুকিলেন। অপরাহ্নে লোকজনের যাতায়াত, খাওয়া দাওয়া, ভিড় কমিয়া গিয়াছিল। তবু বিন্দু কিসের জন্য কেবলই অস্থির হইয়া ঘর বার করিতে লাগিল। ভৈরব আসিয়া বলিল, অমূল্যবাবু স্কুলে নেই। বিন্দু তাহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, হতভাগা ছেলেটা রাত্রি পর্যন্ত স্কুলে থাকে? নতুন লোক তুমি, ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারোনি? ভৈরব বলল, সে বাড়িতেও তিনি নেই। বিন্দু চাচায় বলিল, কোথায় কোন ছোট লোকদের সঙ্গে ডাঙ্গুলি খেলছে। আর কি তার প্রাণে ভয় ডর আছে? এবার একটা চোখ কানা হলেই বড়গিনীর মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাহলে 10 হাত বার করে খায়, যা দেখবে বাস খুঁজে আনো। অন্নপূর্ণা ভাঁড়ের দৌড়ে বসিয়া আর 5 বর্ষীয় সের সঙ্গে সহিত কথাবার্তা কহিতেছিলেন। ছোট বউয়ের তীক্ষ্ণ কণ্ঠ শুনিতে পাইলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব আসিয়া জানাইল, অমূল্যবাবু ঘরে আছে। এলো না। বিন্দু বিশ্বাস করিতে পারিল না। এলো না কি রে? আমি ডাকছি বলেছিলে? ভৈরব মাথা নড়িয়া বলিল, হ্যাঁ, তবু এলো না। বিন্দু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তার দোষ কি? যেমন মা তেমনি ছেলে হবে তো। আমার কটু দিব্যি রইল যে অমন মা বেটার মুখ দর্শন করব না। অনেক রাত্রে অন্নপূর্ণা বাটি ফিরিতে উদ্যত হইল। পৌঁছাইয়া দিবার জন্য মাধব নিজে আসিয়া উপস্থিত হইল। বিন্দু দ্রুত পদে অদূরে আসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া ভীষণ কণ্ঠে বলিল, পৌঁছে দিতে তো যাচ্ছ, উনি জল স্পর্শ করেনি তা জানো? মাধব বলিল, সে তোমার জানবার কথা, আমার না। সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলিল, বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমিও ওইদিকে। মাধব জবাব না দিয়া বলিল, চলো বৌঠান, আর দেরি করো না। চলো ঠাকুরপো বলিয়া অন্নপূর্ণা পা বাড়াতেই বিন্দু গর্জন করিয়া বলিল, লোকে কথায় বলে দেইজি শত্রু, নিজের যা মুখে এলে 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে, 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না, ভগবানের বিচার করবেন বলিয়া মুখে আঁচল গুজিয়া কান্না রোধ করিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়া উপর হইয়া মূর্ছিতা হইয়া পড়িল। একটা গোলমাল উঠিল। মাধব অন্নপূর্ণা দুইজনেই শুনিতে পাইল। অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি হলো দেখি? মাধব কহিল, দেখতে হবে না, চলো। কলহের কথাটা এ কয়দিন গোপন ছিল, আর রহিল না। পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসিলে এলোকেশি বলিয়া উঠিলেন, যায়ে যায়ে ঝগড়া হয়েছে। ছেলের কি হলো? সে একবার আসতে পারল না। ছোট বউ বড় মিথ্যা বলেনি, যেমন মা তেমনি ছেলে হবে তো। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নেমুখারাম আমি কখনো দেখিনি। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একটিবার তাহার দিকে চাহিয়া লজ্জায় ঘৃণায় চোখ নিচু করিল। এলোকেশি পুনরায় কহিলেন, তুমি ছেলে ভালোবাসো ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিলাম, মেরে ফেলো, কেটে ফেলো। কোনোদিনও কথাটি বলবার ছেলে ও নয়।
তেমন সন্তান আমরা পেটে ধরিনি। বিন্দু নিঃশব্দে বসিয়া রহিল। বিন্দুর মা জবাব দিলেন, তাহার বয়স হইয়াছে, জমিদারের মেয়ে, জমিদারের গৃহিণী তিনি। পাকা লোক হাসিয়া বলিলেন, ও কি একটা কথা, অমূল্য ওর হাড়ে মাসে জড়িয়ে আছে। না না, ওকে তোমরা অমন করে উতলা করে দিও না। বিন্দু, তোদের ঝগড়া দুদিনের মা, তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে? বিন্দু ছল ছল চোখে মায়ের মুখের দিকে চাহাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যার সময় সে কদমকে ডাকিয়া বলিল, আচ্ছা কদম, তুই তো ছিলি, তুই বল, আমার এত কি দোষ হয়েছিল যে উনি তত বড় দিব্যি ফেললেন? বিন্দু তাহাকে এ আলোচনা করিতে আহ্বান করিয়াছে। সহসা কদম তাহা বিশ্বাস করিতে পারিল না। সে অত্যন্ত সংকুচিত হয়ে মৌন হয়ে রহিল। তথাপি বিন্দু বলিল, না না, হাজার হোক তোমরা বয়সে বড়, তোমাদের দুটো কথা আমাদেরকে শুনতেই হবে। তুই বল না, এতে দোষ আমার কি হয়েছিল? কদম ঘাড় নাড়িয়ে বলিল, না দিদি, দোষ আর কি? বিন্দু কহিল, তবে যা না, একবার ও বাড়িতে দু কথা বেশ করে শুনিয়ে দেওয়া না, তোর আর ভয় কি? কদম সাহস পাইয়া বলিল, ভয় কিছুই নয় দিদি, কিন্তু কাজ কি আর, ঝগড়া বিবাদ করে যা হবার তো হয়ে গেছে। বিন্দু কহিল, না না কদম, তুই বুঝিস নে, সত্যি কথা বলা ভালো, না হলে ও মনে করবে আমারই সব দোষ। তার কিছুই নেই, বারবার দেব দূর করে দেব এসব কথা বলিনিও, আমি কোনোদিনও তাতে রাগ করিনি। কেন ও লুকিয়ে টাকা দিলে, কেন একবার জানালো না? কদম বলল, আচ্ছা কাল যাব, আজ সন্ধ্যা হয়ে গেছে। বিন্দু অপ্রসন্ন হয়ে বলিল, সন্ধ্যা আবার কোথায় কদম, তুই বড় কথা কাটিস। শীতকালের বেলা বলেই অমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নে। ওরে ভৈরব, শোন, হেবকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাক। ভৈরব বলিল, হেবকে দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন। বিন্দু চোখ তুলিয়া বলিল, ফের মুখের সামনে জবাব করে ভৈরব সে চাহনির সম্মুখ হইতে ছুটিয়া পলাইল। কদমকে পাঠাইয়া দিয়া বিন্দু বার দুইও ঘর ঘর করিয়া রান্নাঘর আসিয়া ঢুকিল। বামুন ঠাকুরন একা বসিয়া রাঁধিতেছিল। বিন্দু এক পাশে বসিয়া পড়িয়া বলিল, আচ্ছা মেয়ে, তোমাকে সাক্ষী মানছি, সত্যি কথা বলো, মেয়ে কার দোষ বেশি? পাচিকা বুঝিতে পারিল না, বলিল, কিসের মা? বিন্দু বলিল, সেদিনের কথা গো। কি বলেছিলাম আমি? শুধু বলেছিলাম, দিদি অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছ। কে না জানে ছেলেদের হাতে টাকা কড়ি দিতে নেই। বললেই তো হতো, অমূল্য কান্নাকাটি করছিল, দিয়েছি, ঢুকে যেতে। এতে এই কথাই বা ওঠে কেন? আর এমন দিব্যি দিলেই বা কেন? 5টা ঘটি বাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে, এ তো মানুষ, তাই বলে এত বড় দিব্যি? ওই একটি বংশধর, তার নাম দিব্যি? আমি বলছি মেয়ে তোমাকে, ইহজন্মে আমি আর ওর মুখ দেখব না, শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে চোখ ফেরাবো না। ব্রাহ্মণ মেয়ে স্বভাবতই অল্পভাষিণী, সে কি বলিবে বুঝিতে না পারিয়া মৌন হইয়া রহিল। বিন্দুর 2 চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া ভাঙা গলায় পুনরায় বলিল, রাগের মাথায় কে কি দিব্যি না করে মেয়ে, তাই বলে জলস্পর্শ করলে না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না, এইগুলো কি বড়োর মতো কাজ? হাজার হোক আমি ছোট, কম বুদ্ধি, যদি তার পেটের মেয়ে হতুম, কি করতো তাহলে? আমিও তেমনি, ওর নাম কখনো মুখে আনবো না। তোমরা দেখো। বামুন ঠাকুরন তথাপি চুপ করিয়া রহিল। বিন্দু বলিয়া উঠিল, আর ওই দিব্যি দিতে জানে, আমি জানি নে। কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি, 1 বাটি বিষ পাঠিয়ে না দাও, তা তোমারও ওই দিব্যি রইল, কি হয় তাহলে? আমি 2 দিন চুপ করে আছি, তারপরে হয় গিয়ে ওই দিব্যি দিয়ে আসবো, না হয় নিজেই 1 বাটি বিষ খেয়ে বল যাবো দিদি পাঠিয়ে দিয়েছে, দেখি 5 জনে ওকে ছিছি করে কিনা, ও জব্দ হয় কিনা। বামুন ঠাকুরন ভয়ে পায়ে মৃদু স্বরে বলিল, ছি মা, ওসব মতলব করতে নেই, ঝগড়া বিবাদে চিরস্থায়ী হয় না। উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, অমূল্য ধনও পারবেন না। একদিন সে যে কেমন করে আছে আমরা তাই কেবল ভাবি। বিন্দু ব্যগ্র হয়ে বলল, তাই বলো মেয়ে, নিশ্চয় তাকে মারধর করে ভয় দেখিয়ে রেখেছে, যে একটা রাত আমাকে না হলে ঘুমোতে পারে না। আজ 5 দিন 4 রাত কেটে গেল, কি আর তাতে মুখ দেখতে আছে? ওই যে বললাম শত্রুর দিকে ফিরে চাইব, তা ওর দিকে ইহজন্মে। Hold me close till I get up. Time is barely